নিশ্চয়ই। তাহলে এই প্রশ্নের উত্তর চাচ্ছি না, আমি শুধুমাত্র একটু শেয়ার করে নিতে চাই। আমি জনাব আদিবের কাছে আসবো। সেটা হচ্ছে যে উপদেষ্টাদের কথা বললেন, এরা প্রত্যেকেই কিন্তু সেই জুলাই আন্দোলনের পূর্বে কিন্তু তারা সোচ্চার ছিলেন, তারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তারা নিজেরাই কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই জায়গাটাকে আমি এটা আপনাকে অ্যাড্রেস করে না, আমি 30 সেকেন্ডে উত্তর দিব। উত্তর দিতেই হবে। আপনি যেটি বলেন এটিই ভুল। কেন ভুল দেখেন, আলী ইমাম মজুমদার তিনি শেখ মুজিবের সৈনিক। আমি 30 সেকেন্ডে বলি। ফারুকি কি বলেছিল যে প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে তার সর্বপ্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32 নম্বর সেটা দেখে আসা যে ওই অবস্থা এখন কি, এবং এইটার সর্বপ্রথম সংস্কার করা। এছাড়া অন্যান্য উপদেষ্টারা দেখেন জুলাই বিপ্লবে কয়জন ছিল? আসিফ নজরুল স্যারের মতন 2-1 হাতে গোনা। অধিকাংশ উপদেষ্টার নামই আমরা জানতাম না, কোন জায়গায় চাকরি করেছে, তাদের চাকরির অবস্থায় তারা কেমন ছিল সেটিও জানতাম না। আমরা শুনেছি যে এদের অধিকাংশই আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। হ্যাঁ, হয়তো এখানে 3-4 জন হাতে গোনা সৎ উপদেষ্টা থাকতে পারে, কিন্তু অধিকাংশই বিভিন্ন সময় বিতর্কিত কর্মযজ্ঞের সাথে জড়িত, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত ছিল। দেখেন বিপ্লবের পরে আমরা কি চেয়েছিলাম? আওয়ামী লীগ সাথে সাথে নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে, কিন্তু সেই বাতিলের জন্য বলেন বা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য কিন্তু আন্দোলন করতে হয়েছে। এমনকি এই উপদেষ্টারা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, এবং এই বিষয়ে কিন্তু এনসিপি ওই সময় তো গঠিত হয়নি, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে, আমরাও প্রতিবাদ জানিয়েছি। এই উপদেষ্টা পরিষদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের পেতাত্তা, এবং এই যে আজকে আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, আওয়ামী লীগের বিষয়ে অনেকে সফট কর্নার, এইটার মূল কারণ হলো এই উপদেষ্টা পরিষদ। অর্থাৎ রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। নিশ্চয়ই আদিব, যেহেতু আপনি পরে সুযোগ পেয়েছেন, আপনার অনেক কিছু যুক্তি খণ্ডনের সুযোগ আছে, এবং আপনার দিকে যে ধরনের তীরগুলো ছুড়েছে, বিশেষ করে আপনাদের রাজনৈতিক দলের প্রতি যে বক্তব্য দিয়েছেন, আপনি বিশ্লেষণ কিভাবে করবেন? আমার কাছে যে বিষয়টি মনে হয় যে ধরেন বাংলাদেশের এই আগস্ট পরবর্তীতে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এটা অতীত কোনো অভিজ্ঞতা আসলে নাই। মানে এটা আপনি যদি রাজনীতিবিদ বলেন, আর্মির অফিসার বলেন, বিশেষজ্ঞ বলেন, সচিবদের বলেন, মানে এই রকম একটা অভিজ্ঞতা, মানে 5ই আগস্ট থেকে শুরু করে বা জুলাই আগস্ট, এই অভিজ্ঞতাটা আসলে কারোই নেই। মানে আপনি যে একটা লোককে আনবেন যে এই লোকটা আসলে মোস্ট যোগ্য, মানে সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে বেশি এটার জন্য তৈরি, এটার কিন্তু আসলে কারণ এই ধরনের অভিজ্ঞতাটা আসলে কখনো হয় না। সে জায়গার থেকে বিষয় যেটা হচ্ছে যে আগস্ট পরবর্তীতে কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটার পক্ষ থেকে একটা আহ্বান ছিল যে 5 তারিখে যে নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে কিন্তু বলেছিলেন যে এইরকম একটা সিচুয়েশন, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, মানে পুরো একটা পরিস্থিতি, যেটা জাতীয় সরকার করা হোক। এই যে ধরেন জাতীয় সরকার করা হোক, এটা কেন বলছে? কারণ তিনি মনে করছেন যে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের টোটাল যে অবদান, সেক্ষেত্রে রাজনৈতিক একটা শক্তি, মানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠন, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এদের একটা বড় অংশগ্রহণ, এবং আলাদা ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, সেটা বিশ্ববিদ্যালয়, কলেজ, সব জায়গায় হোক। তাহলে আপনি স্টেক হোল্ডার পাচ্ছেন 3 জন, রাজনীতিবিদ এবং হচ্ছে সাধারণ জনতা এবং হচ্ছে আপনার তরুণ ছাত্র। এই যে 3টা স্টেক হোল্ডার, ফলে আমরা ওই মুহূর্তে মনে করছিলাম যে এদের সম্মিলিতভাবেই একটা দরকার হওয়া। কিন্তু সেনাপ্রধানের পক্ষ থেকে যেটা আহ্বান ছিল, সেটা ছিল যে অন্তর্বর্তী সরকার হবে। তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার হবে, আর আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা। এবং সে বিষয় নিয়ে তখন বিএনপির সাথেও আমাদের হচ্ছে আপনার বৈঠক হয়েছিল। তো সে জায়গা থেকে তারা কিন্তু এই বিষয়টিতে রাজি হননি। এখন রাজি না হওয়ার ক্ষেত্রে 2টা বিষয় বলতে পারেন। একটা বিষয় হতে পারে যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি ট্যাকেল করতে পারবো কি না, এটার একটা বিষয় থাকে। মানে আপনি আমার একটা বিষয় পরিস্থিতি দেখলেন, আপনি ঘাবড়ে গেলেন যে আমি এটার দায়িত্ব নিব, আমি এটার রেসপন্সিবিলিটি যদি ব্যক্ত হয়, তাহলে এটা আমি সিভিল সোসাইটি আর হচ্ছে ছাত্রদের উপরে আমি ছেড়ে দিলাম, যে না, আমরা রাজনীতিবিদরা আসবো না, সিভিল সোসাইটি এবং হচ্ছে মানে যাদেরকে আপনি এখন ধরেন ক্লেম করছেন সে অযোগ্য, সে পারতেছে না, তার দ্বারা এই কাজগুলো হচ্ছে, তাহলে আপনি রাষ্ট্রের সবচেয়ে, মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে আপনি দায়িত্বের কার্ডটা তুলে দিলেন আপনি হচ্ছে আরেকজনের উপরে। এবং যারা আসছে এরা তো তাদের কনসার্ন ছাড়া আসে না, নাম ধরে ধরে আলাপ আলোচনা করে নাম সিলেক্ট করা হয়েছে।
জনাব তারেক রহমান তিনি প্রত্যেকটা নাম শুনে সম্মতি দিচ্ছেন, জ্ঞাপন করছেন, যার বিষয়ে আপত্তি দিচ্ছেন সে আসতে পারেন উপদেষ্টা পরিষদে। এবং রাশেদ ভাইরা গণ অধিকার পরিষদে তাদের সভাপতির সাথে আলাপ হয়েছে এই বিষয়ে। এখন রাশেদ ভাই বলবেন যে আমাদের সেভাবে জাতীয় সরকার করার বিষয়ে সম্মতি দেওয়া হয় না, কিন্তু তিনি তো সম্মতিটা সর্বোচ্চ জায়গায় আগে দিয়ে রাখছেন। কোথায় সেটা হচ্ছে যে রাশেদ ভাইরা এটা স্পষ্ট ওই দিন ববি হাজ্জাজ ভাইও বলেছেন, যেহেতু ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা একসাথে আন্দোলন করছেন, ফলশ্রুতিতে তাদের এখানে অনেকগুলো রাজনৈতিক বিষয় আছে, তারেক রহমান অনেক সময় সিদ্ধান্ত নিলে সেটা দল হিসেবে তারাও সামগ্রিকভাবে যুগপৎ হিসেবে তারাও সেটা হচ্ছে সঠিক না, মেনে নেন। এটা আমাদের দলের সাথে কোনো আলোচনা হয়নি। না ঠিক আছে। তারপর যেটা হচ্ছে যেটা আপনার তো সেই জায়গা থেকে আমরা যখন বিএনপিকে ইয়েটা দেওয়া হয়েছে তখন তিনি যখন রাজি হন না, তখন আপনার হচ্ছে যে আপনি অন্যান্য দলগুলার জামাতের সাথে আলোচনা হয়েছে এবং হচ্ছে অন্যান্য জায়গার থেকে। তো ফলশ্রুতিতে আপনি কি হলো যে দায়িত্বটা একজন দিয়ে দিলেন। ফলশ্রুতিতে এখন যখন এই অবস্ট্রাগলগুলো আসছে, কারণ এই সিচুয়েশনটা তো কেউ কোনোদিন পারে না, মানে এইরকম তো অভিজ্ঞতা আসলে আপনি চাইলে তো মানে এটা আপনি কোনো একাডেমিক ডিগ্রি দ্বারা হয় না রাজনৈতিক অভিজ্ঞতা দ্বারা হয়, এটা কোনো দ্বারাই হয় না। এর পূর্বে ধর 90-এর আন্দোলন হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে 3 জোট করছে, 3 জোটের রূপরেখা দিচ্ছে, সেটার মানে একটা রাজনৈতিক আন্দোলন গণ আন্দোলনের রূপান্তর হয়ে সরকার স্বৈরাচারের পতন হয়েছে এবং তাকে জেলে ধৃত করছে। আর এখানে ছিল ওটা কি, এই আন্দোলনটা তো সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে নিয়ন্ত্রণে ছিল না।